এরপর খাওয়া দাওয়া ছেড়ে আবার সেই বাক্সটির দিকে ধ্যান চলে যাচ্ছিল, তাই আবার সেটাকে নিয়ে নাড়াচাড়া শুরু করলাম। কোনোভাবে যেন সেটা কিছুতেই খুলে উঠতে পারছি না। এদিকে চাপ দিয়ে খুলতে ভয় লাগছে, যদি ভেতরে কিছু থাকে সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে। আর যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পরে রেখে দিলাম। ঠিক তারপরই অফিসের কাজে ব্যস্ত হয়ে যায়। আবার ঠিক 3-4 দিন পরে ওয়ার্কশপে কী কারণে এসেছিলাম তখন আবার বাক্সটি চোখে পড়ে। তখন আর একবার চেষ্টা করেছিলাম খোলার, এক মনে শুনছিলাম তার কথাগুলো। কিন্তু ট্রেনের অ্যানাউন্সমেন্ট হতেই ঘোরটা কাটলো। বলে উঠলাম, চা হবে নাকি আর এক কাপ? মন্দ নয়, হলে তো বেশ ভালোই হয়। দোকানিকে চা বলে দিয়ে লোকটি আমাকে বলল, যতক্ষণ না চা আসে একটা সিগারেট খাওয়া যাক। সিগারেটটা ধরাতে উনি আবার শুরু করলেন। এরকম বারবার চেষ্টা করার পরেও যখন বাক্সটি আর খুলল না, তখন আমি আশা ছেড়েই দিয়েছিলাম। আসতাম, দেখতাম, একবার চেষ্টা করতাম আর রেখে দিয়ে চলে যেতাম, কিন্তু পুরোটা আর খুলতো না। এরপরে আমি একদিন কি মনে করে ওয়ার্কশপে বসেছিলাম, একটা বই পড়ছিলাম। সে সময় হঠাৎ করে ঝড় ওঠে এবং জানলাটা খোলা থাকার জন্য হাওয়া ঢুকে পড়ে ওই ফটোটি মাটিতে পড়ে যায়। তারপর ঘরের জিনিসপত্রগুলোর দিকে গিয়ে তাকিয়ে দেখলাম এই বাক্সটাও পড়ে গেছে। প্রাচীন রাজারা তাদের গুপ্তধন বা গোপনীয় জিনিসপত্র বাক্সের মধ্যে রাখে। যাই হোক, এতদিন পর বাক্সটা খুলতে পেরে মনের মধ্যে একটা উৎসাহ জেগে উঠল। ধীরে ধীরে বাক্সটাকে নিয়ে টেবিলে এসে বসলাম। এদিকে ততক্ষণে আমার স্ত্রী খুন্তি নিয়ে হাজির। যাই হোক, স্ত্রীর কথায় হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরের দিকে গেলাম এবং সেখানে কিছু খাবার খেয়ে আবার ফিরে আসবো জায়গায়। এরপর বাক্সটি খুলে দেখলাম ভেতরে একটা ছোট্ট মূর্তি আছে, খুব সুন্দর, খুবই সুন্দর। কিন্তু মূর্তিটি দেখে অবাক হয়ে গেলাম। মূর্তিটি ছিল একটি বৃদ্ধ মানুষের, যার মুখ ছিল কাপড়ের মধ্যে ঢাকা। চা দিয়ে গেলে আমি বললাম, চাটা খেয়ে নিন। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে, এখন দেখা যাক কি হয়। বন্ধু স্ত্রীর কথাগুলো এক নাগারে শুনছিলাম। এরপর বন্ধু স্ত্রী চলে যাওয়ার পর বন্ধুকে জিজ্ঞেস করলাম, কিরে কি বলছে? হ্যাঁ, ও যা বলছে ঠিকই বলছে, আমিও বুঝতে পারিনি। কেউ যেন মনে মাথা সামনের দিকে মোটা দণ্ড দিয়ে আঘাত করলো। হাত থেকে প্লেট টাকা ছিটকে বেরিয়ে গেল এবং তারপরই মাথা ঘুরে পড়ে গেলাম। তারপর আর কিছু জ্ঞান ছিল না। যাই হোক, বন্ধুর সাথে কিছুক্ষণ গল্প সল্প করে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে ঢুকতে যাব, ঠিক এই সময় দেখলাম ওয়ার্কশপের দরজাটা খোলা। মনে হলো হয়তো আমার স্ত্রী ঢুকেছে পরিষ্কার করার জন্য, তাই বাড়িতে একটা আওয়াজ ছুড়ে দিয়ে আবার ওয়ার্কশপের দিকে এগিয়ে গেলাম। এবার গিয়ে দেখলাম মূর্তিটা সরাতেই ভুলে গেছি। মূর্তিটা সরাতে হঠাৎ করেই দেখলাম আমাদের যে গ্রুপ ফটো ছিল বন্ধুদের, ঠিক সবচেয়ে শেষে দাঁড়িয়ে ছিল সুবীর, আর সুবীরের মাথাতেই একটা চোট। মূর্তিটা সরিয়ে নেওয়ার পর কেমন যেন একটা ছাপ পড়ে গেছে তার কপালে। ছবিটা আরও ভালোভাবে শুকানোর জন্য আমি কার্ডবোর্ডের মধ্যে দিয়ে একটা পিন ঢুকিয়ে দিলাম। ঝুলিয়ে রাখতে যাব, হঠাৎ চোখ পড়ল ঠিক কপালের জায়গায় যে ক্ষতচিহ্নটা আমি দেখলাম, সেটা দেখে টেবিলটা ধরে বসে পড়েছিলাম।
এরপর মূর্তিটাকে ধরে পেছন দিকে উল্টালে কিছুই দেখতে পাওয়া যায় না, অথচ ছবিটার উপরে ছাপ ছিল। আমি আতশ কাঁচ নিয়ে মূর্তিটার তলা পরীক্ষা করে দেখতে পেলাম যে ওখানে একটি শিলমোহরাকৃত ছাপ রয়েছে, এবং সেই ছাপটি সুবীরের কপালের উপরে ক্ষতর দাগের মতোই, যেহেতু ওটাকে দিয়ে আটকানো ছিল। তবে কি এটার সাথে এটারই কোনো যোগসূত্র আছে? এটা ভাবতে ভাবতে আমি ছবিটাকে ঝুলিয়ে দিলাম। মূর্তিটা হাতে ধরে কিছু একটা ভাবছিলাম, এমন সময় আমার স্ত্রী খাওয়ার জন্য ডাকলেন। দুপুরে খাওয়ার পর আমি মূর্তিটা এখানে ছেড়েই চলে গিয়েছিলাম। এরপর আর ওয়ার্কশপে ফিরে যাওয়া হয়নি। রাতে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর আজকে যেন রাতে কারো দণ্ড নিয়ে চলার শব্দ পেয়েছিলাম। কেউ যেন লাঠি ধরে হেঁটে চলেছে বাড়িতে। আগের জন্য এই শব্দটা শুনেছিলাম, কিন্তু লক্ষ্য করিনি। কিন্তু যেহেতু আজকে পরিষ্কার রাত ছিল, তাই পরিষ্কার শুনতে পেয়েছিলাম সে আওয়াজ। এরপরে আমার মাথায় একটা অশুভ বুদ্ধি বলতে পারেন তা খেলে গিয়েছিল। সাবস্ক্রাইব করুন পার্পেল টিভি, ক্লিক করুন বেল আইকন।